আচ্ছা স্টুডেন্টস, শুরুতে একটা দৃশ্য একটু কল্পনা করা যাক। ধরো আমরা ভুল করে একটা ফুটন্ত গরম চায়ের কাপে হাত দিয়ে ফেলেছি। উফ, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সাংঘাতিক। কিন্তু খেয়াল করে দেখবে আমাদের মস্তিষ্ক এটা বুঝে ওঠার আগেই যে কাপটা তো খুব গরম, এবার হাতটা সরানো দরকার, তার বহু আগেই কিন্তু আমাদের হাত সেখান থেকে ছিটকে সরে আসে। একদম তাই। ব্যথার অনুভূতিটা মস্তিষ্কে পৌঁছনোর আগেই শরীর যেন নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। ঠিক। তো আজ আমরা আমাদের মানবদেহের সেই অবাক করা, অত্যন্ত জটিল এবং রহস্যময় কন্ট্রোল রুমের কার্যপদ্ধতির একদম গভীরে প্রবেশ করব। হ্যাঁ, আর এই কন্ট্রোল রুমের কাজকারবার সত্যি বলতে কল্পবিজ্ঞানের গল্পের মতোই অদ্ভুত। আজকের ক্লাসে আমরা পুরো বিষয়টা ধাপে ধাপে ডিকোড করব। রোডম্যাপটা তাহলে একটু বলে দেওয়া যাক স্টুডেন্টসদের। নিশ্চয়ই। প্রথম ধাপে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মস্তিষ্ক এবং সুষুম্নাকান্দের বিভিন্ন অংশ আর তাদের কাজগুলো বুঝব। এরপর দেখব এই এত নরম মস্তিষ্ক বাইরের শক্ত আঘাত থেকে বাঁচে কিভাবে। মানে ওই মেনিনজেস আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ এর ব্যাপারটা, তাই তো? ঠিক ধরেছ। তৃতীয় পর্যায়ে আমরা ঢুকব ওই গরম কাপ থেকে হাত সরিয়ে নেওয়ার রহস্যে, যাকে আমরা প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বলি। আর এই প্রসঙ্গেই আসবে বিজ্ঞানী পাভলভের সেই বিখ্যাত কুকুরের পরীক্ষা। আর সবশেষে সবশেষে এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা শরীরের ভেতর দিয়ে ঠিক কোন রাস্তা ধরে যাতায়াত করে, মানে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। দারুণ। তাহলে আর দেরি না করে একেবারে মূল আলোচনায় ঢোকা যাক। আমরা তো জানি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মূলত দুটো অংশ নিয়ে গঠিত, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। হ্যাঁ, প্রথমেই যদি মস্তিষ্কের কথায় আসি, এটা তো একটা বিশাল নিউরনের নেটওয়ার্ক। এই মস্তিষ্ককে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। হুম এর মধ্যে অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশটা হল সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাম, যাকে আমরা গুরু মস্তিষ্ক বলি। হ্যাঁ, মানে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক কিন্তু মস্তিষ্কের দুটি গোলার্ধ বা সেরিব্রাল হেমিস্ফিয়ার নিয়ে গঠিত। আর এই অংশটাই হলো আমাদের সমস্ত বুদ্ধি এবং চেতনার মূল কেন্দ্র। একদম। মেনেঞ্জেস পর্দার ঠিক নিচেই তো এর অবস্থান। হ্যাঁ, এই অংশটাকে আমরা একটা সুপার কম্পিউটারের মেইন প্রসেসরের সাথে তুলনা করতে পারি। আমাদের স্মৃতিশক্তি, বিচার বিবেচনা করার ক্ষমতা, অঙ্কের কঠিন সমাধান করা থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকল্পনা করা। মানে এই সব জটিল উচ্চ মানসিক কাজগুলো এই সেরিব্রাল কর্টেক্সই নিয়ন্ত্রণ করে। একদম ঠিক। ও আচ্ছা, শুধু চিন্তাভাবনা বা স্মৃতিই নয়, আমাদের চারপাশের পরিবেশ থেকে যেসব তথ্য আসে তার বিশ্লেষণও কিন্তু এখানেই হয়, তাই না? হ্যাঁ, এই যে আমরা চোখে দেখছি, কানে শুনছি, কোনো সুন্দর ফুলের গন্ধ পাচ্ছি, কিংবা আমাদের গরম, ঠান্ডা, স্পর্শ বা ব্যথার অনুভূতি হচ্ছে, এই সব সেন্সরি ডেটা প্রসেস করার কাজও এই সেরিব্রামেরই। কিন্তু আমার একটা খটকা লাগছে এখানে। আমাদের শরীর থেকে তো প্রতি মুহূর্তে কোটি কোটি তথ্য মস্তিষ্কের দিকে ধেয়ে আসছে। এই বিপুল তথ্যের স্রোত কি সরাসরি সেরিব্রামে গিয়ে ধাক্কা মারে? না, না, সরাসরি যায় না। তাহলে এর মাঝে কি কোনো ফিল্টার বা সিগন্যাল সর্টিংয়ের ব্যবস্থা আছে? ঠিক এই জায়গাতেই চলে আসে থ্যালামাসের কথা। অগ্রমস্তিষ্কের এই অংশটাকে আমরা একটা রিলে স্টেশন বা ব্যস্ত টেলিফোন এক্সচেঞ্জের সাথে তুলনা করতে পারি। আচ্ছা, এটা কোথায় থাকে ঠিক? মানব মস্তিষ্কে তৃতীয় মস্তিষ্ক নিলয়ের বা গহ্বরের দুই পাশে থ্যালামাস দুটি ডিম্বাকার অংশের মতো অবস্থান করে। আমাদের শরীর থেকে চাপ, তাপ বা দর্শনের মতো যে সব সংজ্ঞাবহ উদ্দীপনা মস্তিষ্কের দিকে আসে, সেগুলোকে থ্যালামাস প্রথমে গ্রহণ করে, তাই তো? একদম, এরপর সেগুলোকে একটা ছাঁকনির মতো বিশ্লেষণ করে এবং প্রয়োজন অনুযায়ী সেরিব্রাল কর্টেক্সের নির্দিষ্ট অংশে পাঠিয়ে দেয়। মানে কোন সিগন্যালটা কতটা জরুরি সেটা বিচার করে থ্যালামাস। তার মানে থ্যালামাস অনেকটা দারোয়ানের মতো কাজ করছে। এই দারোয়ানে তো আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, আমাদের ঘুম থেকে ওঠা বা জেগে থাকা, মানে এই যে নিদ্রা জাগরণ চক্র, এগুলো তো থ্যালামাসে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আমাদের সতর্ক ভাবটাও থ্যালামাসই নিয়ন্ত্রণ করে। আচ্ছা, কিন্তু এর ঠিক নিচেই যে হাইপোথ্যালামাস থাকে, তার কাজ কি? আমরা যখন খুব নার্ভাস হয়ে যাই, তখন আমাদের ঘাম হয় বা অনেকক্ষণ না খেলে পেটের ভেতর একটা প্রবল খিদের অনুভূতি তৈরি হয়। হুম এই যে ভেতরের অ্যালার্ম সিস্টেমের কথা বলছো, এগুলো সবই হাইপোথ্যালামাস সামলায়। এটি থ্যালামাসের ঠিক নিচেই থাকে, তৃতীয় নিলয়ের তলদেশে।
তার মানে আবেগগুলো এখান থেকেই নিয়ন্ত্রিত হয়? ঠিক। খিদে, তৃষ্ণা, রাগ, ভয় বা আনন্দ এই সমস্ত আবেগগুলো নিয়ন্ত্রণ করা হাইপোথ্যালামাসের কাজ। একে আমাদের শরীরের একটা থার্মোস্ট্যাটও বলা যেতে পারে। থার্মোস্ট্যাট মানে তাপমাত্রার সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, আমাদের দেহের ভেতরের তাপমাত্রা নিখুঁতভাবে বজায় রাখাও এর একটা প্রধান দায়িত্ব। গরম লাগলে ঘামের মাধ্যমে শরীরকে ঠান্ডা করা, আবার শীতে কাঁপুনির মাধ্যমে শরীরের তাপমাত্রা বাড়ানো, এগুলো হাইপোথ্যালামাসই ঠিক করে। বাহ! আর হরমোনের ক্ষেত্রেও কি এর কোনো ভূমিকা আছে? অবশ্যই, আমাদের শরীরের মাস্টার গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি থেকে কখন কোন হরমোন খরিত হবে সেই নির্দেশও হাইপোথ্যালামাস দিয়ে থাকে। অগ্রমস্তিষ্কের এই বিশাল প্রসেসিং ইউনিটের কাজ তো বোঝা গেল, কিন্তু এই ওপরের অংশের সাথে নিচের অংশের যোগাযোগটা কিভাবে হয়? এর ঠিক পরেই তো মধ্য মস্তিষ্কের অবস্থান। হ্যাঁ, মধ্য মস্তিষ্ক মূলত একটা কানেক্টিং কেবল বা সংযোগকারীর মতো কাজ করে। এটি অগ্রমস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজের মধ্যে চমৎকার সমন্বয় ঘটায়। এর মধ্যে কি ওই টেকটাম অংশটা থাকে? একদম। টেকটাম নামে একটা বিশেষ অংশ আছে, যা আমাদের দর্শন এবং শ্রবণ প্রতিবর্তের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে। ধরো, হঠাৎ করে পাশ থেকে একটা খুব জোরালো শব্দ হলো। আর আমরা চমকে উঠে সেই দিকে তাকাই। ঠিক তাই। চোখ আর কানের এই যে তাৎক্ষণিক রিফ্লেক্স, সেটা এই টেকটাম অংশের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, আর এর ঠিক পরেই শুরু হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের তো আবার ৩টে খুব গুরুত্বপূর্ণ ভাগ আছে: পন্স, সেরিবেলাম আর সুষুম্না শীর্ষক। হ্যাঁ, পন্সের অবস্থান তো মধ্যমস্তিষ্কের ঠিক নিচে। পন্স বা যোজক চতুর্থ নিলয়ের অঙ্কদেশে এবং সুষুম্না শীর্ষকের ঠিক ওপরে থাকে। এর কাজটা কি মূলত? এর মূল কাজ হল সেরিব্রাম আর সেরিবেলামের মধ্যে একটা সেতুর মতো সংযোগ তৈরি করা। তবে শুধু সংযোগই নয়, আমাদের মূত্র নির্গমন, শ্বাসক্রিয়ার হার এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মতো অত্যন্ত জরুরি কিছু কাজের উপরও পন্সের নিয়ন্ত্রণ রয়েছে। পশ্চাৎ মস্তিষ্কের আরেকটা অংশ হল লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। এটা নিয়ে আলোচনা করাটা খুব ইন্টারেস্টিং। কেন বলো তো? কারণ আমরা যখন প্রথম সাইকেল চালানো শিখি তখন কতবার ব্যালেন্স হারিয়ে পড়ে যায়, কিন্তু একবার শিখে গেলে আমরা বন্ধুর সাথে গল্প করতে করতেও দিব্যি ব্যালেন্স রেখে সাইকেল চালিয়ে যাই। হ্যাঁ, একদম ঠিক কথা। বা ধরো, একটা সরু আলপথ দিয়ে আমরা যখন হাঁটি, আমাদের শরীরের অসংখ্য পেশি একে অপরের সাথে নিখুঁতভাবে কাজ করে আমাদের সোজা রাখে। এই যে ভারসাম্য রক্ষা করা, এটাই তো সেরিবেলামের প্রধান কাজ, তাই না? একদম। সেরিবেলাম চতুর্থ মস্তিষ্ক নিলয়ের পেছনের দিকে অবস্থান করে। আমাদের দৈনন্দিন জীবনে হাঁটা চলা, দৌড়নো বা কোনো সূক্ষ্ম কাজ করার সময় আমাদের পেশিগুলোর মধ্যে যে নিখুঁত সমন্বয় দরকার হয়, সেটা সেরিবেলামের জন্যেই সম্ভব হয়। আর পশ্চাৎ মস্তিষ্কের একেবারে শেষের অংশটা হল সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা, যা পন্স এবং সুষুম্না কাণ্ডের মাঝে থাকে। হ্যাঁ, এই মেডালা অবলঙ্গাটার কাজগুলো তো আমাদের আক্ষরিক অর্থেই বাঁচিয়ে রাখে, কারণ এর কাজগুলো পুরোপুরি স্বয়ংক্রিয়। মানে ওই হঠাৎ করে শ্বাসনালীতে কিছু আটকে গেলে কাশি হওয়া বা নাকে ধুলো ঢুকলে হাঁচি হওয়া, এই ধরনের কাজগুলো। ঠিক, এমনকি বমি হওয়া বা জিভে জল আসা, এসব আন্তর্জন্ত্রীয় প্রতিবর্ত ক্রিয়াগুলো এখান থেকে নিয়ন্ত্রিত হয়। প্রশ্বাস ও নিঃশ্বাসের মাত্রাও এটি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, মস্তিষ্ক তো সব নির্দেশ তৈরি করে ফেলল, কিন্তু এই নির্দেশ তো পেশিতে পৌঁছাতে হবে। মস্তিষ্ক থেকে শরীরের একেবারে প্রান্ত পর্যন্ত নির্দেশগুলো যায় কিভাবে? এইখানে আসে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডের ভূমিকা। সুষুম্না শীর্ষকের ঠিক নিচ থেকে এটি উৎপন্ন হয়ে আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে প্রবেশ করে। মানে আমাদের পিঠের ওই শিরদাঁড়ার ভেতর দিয়ে যায়? হ্যাঁ, মেরুদণ্ডের কশেরুকার ভেতর যে গহ্বর থাকে, তার ভেতর দিয়ে এটি আমাদের কোমর পর্যন্ত বিস্তৃত। সুষুম্না কাণ্ড আসলে একটা ব্যস্ত টু-ওয়ে হাইওয়ের মতো কাজ করে। টু-ওয়ে হাইওয়ে মানে দুই দিকেই সিগন্যাল যায়? একদম। বাহ্যিক অনুভূতিগুলো প্রান্তীয় স্নায়ু থেকে এই সুষুম্না কাণ্ড হয়ে মস্তিষ্কে পৌঁছায়, আবার মস্তিষ্কের সিদ্ধান্তগুলো এই একই হাইওয়ে ধরে স্নায়ুর মাধ্যমে হাত বা পায়ের পেশিতে পৌঁছায়। আচ্ছা, একটা ব্যাপার, এই সুষুম্না কাণ্ডের ভেতরের গঠনটা কিন্তু মস্তিষ্কের ঠিক উল্টো। ঠিক বলেছ, মস্তিষ্কের বাইরের দিকে থাকে ধূসর বস্তু বা গ্রে ম্যাটার, আর ভেতরের দিকে শ্বেত বস্তু বা হোয়াইট ম্যাটার। কিন্তু সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে এর ভেতরের দিকে থাকে ধূসর বস্তু এবং বাইরের দিকে থাকে শ্বেত বস্তু। হ্যাঁ, আর এই সুষুম্না কাণ্ড শুধুমাত্র হাইওয়ের কাজই করে না, এর ভেতরের ধূসর বস্তু কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার একটা প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবেও কাজ করে। সেটা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত জানব। তার আগে একটা বিষয় ক্লিয়ার করা দরকার।
আমাদের এই মস্তিষ্ক তো খুব নরম, অনেকটা জেলি বা স্পঞ্জের মতো। এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, তাকে তো খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই। ধরো আমরা যখন কোনো দামি কাচের জিনিস পার্সেল করে পাঠাই, তখন তাকে যেমন অনেকগুলো লেয়ার দিয়ে মুড়িয়ে দিই। প্রথমে একটা শক্ত পিচবোর্ডের বাক্স, তার ভেতরে বাবল র্যাপ, তার ভেতরে স্পঞ্জ। মস্তিষ্কের ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম কোনো মেকানিজম আছে। প্রকৃতির এই ইঞ্জিনিয়ারিংটা সত্যিই অবাক করার মতো। আমাদের পুরো মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে ঘিরে একটা বিশেষ আবরণী থাকে, যাকে বলে মেনিনজেস। এই মেনিনজেস কি একটাই পর্দা? না, না, এই মেনিনজেস কিন্তু একটা সাধারণ পাতলা পর্দা নয়। এর ৩টে আলাদা আলাদা স্তর আছে। একেবারে বাইরের দিকে, মানে আমাদের মাথার খুলি বা করটির ঠিক নিচেই যে শক্ত স্তরটা থাকে, তার নাম ডুরা মাটার। আচ্ছা। আর মাঝখানের স্তরটা? মাঝখানের স্তরটি দেখতে অনেকটা মাকড়সার জালের মতো, যাকে বলে অ্যারেকেনয়েড ম্যাটার। আর একেবারে ভেতরের দিকে, যা মস্তিষ্কের খাজে খাজে একদম সেটে লেগে থাকে, তার নাম পায়া ম্যাটার। ওহ, আচ্ছা। অর্থাৎ করটি যদি আমাদের সেই শক্ত পিচবোর্ডের বাক্স হয়, তবে এই মেনিনজেস হল ভেতরের সেই প্রোটেক্টিভ র্যাপিং। একদম। বাইরের যে কোনো যান্ত্রিক আঘাত বা ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ থেকে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডকে রক্ষা করাই এর প্রধান কাজ। শুধু আবরণই নয়, আমি শুনেছি এই সুরক্ষা বলয় একটা বিশেষ তরল বা ফ্লুইডও থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। মেনিনজেসের ওই মাঝখানের আর ভেতরের স্তরের মাঝে, মানে সাব অ্যারাকেনয়েড স্থানে এই তরলটা থাকে। আর মস্তিষ্কের ভেতরের ৪টি গহ্বর বা নিলয়েও তো এটা থাকে, তাই না? একদম। আর সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালীতেও থাকে। একে বলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। এই তরলটার কাজ অনেকটা সেই বাবল র্যাপের ভেতরের বাতাসের মতো, তাই তো? এটা কি মূলত একটা শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে? শক অ্যাবজর্ভার হিসেবে তো কাজ করেই। আমরা যখন দৌড়াই, লাফাই বা আমাদের মাথায় হঠাৎ কোনো ঝাঁকুনি লাগে, তখন এই সিএসএফ জলীয় কুশনের মতো মস্তিষ্ককে করটির শক্ত হাড়ের সাথে ঘষা লাগা থেকে বাঁচায়। বাহ! আর কোনো কাজ আছে এর? হ্যাঁ, মস্তিষ্ক তো শরীরের সবচেয়ে বেশি শক্তি খরচ করা একটা অঙ্গ। এই কোষে কোষে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করতে সিএসএফ সাহায্য করে। আবার মস্তিষ্কের কোষে যেসব দূষিত পদার্থ উৎপন্ন হয়, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রক্তে ফিরিয়ে দেওয়ার কাজটাও এই তরলটিই করে থাকে। অসাধারণ ব্যাপার। একাধারে শক অ্যাবজর্ভার, পুষ্টি সরবরাহকারী, আবার ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম। হ্যাঁ, একদম মাল্টিটাস্কিং। এবার আমরা আমাদের পর্বের সেই প্রথম প্রশ্নে ফিরে যাই। ওই যে ফুটন্ত গরম চায়ের কাপে হাত দেওয়ার উদাহরণটা দিয়েছিলাম। আমরা তো দেখলাম সুষুম্নাকাণ্ড থেকে তথ্য মস্তিষ্কে যায়, সেখানে প্রসেস হয়, তারপর নির্দেশ ফিরে আসে। হ্যাঁ, স্বাভাবিক প্রক্রিয়া তো সেটাই। কিন্তু হাত পোড়ার সময় তো এত কিছু ভাবার সময় থাকে না। মস্তিষ্ক পর্যন্ত তথ্য পৌঁছানোর অপেক্ষা করলে তো হাতটা পুড়েই ছাই হয়ে যাবে। ঠিক এই বিপদের হাত থেকেই আমাদের বাঁচায় প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। হঠাৎ করে ঘটা কোনো বিপজ্জনক বা আকস্মিক উদ্দীপনার ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা করার অবকাশ থাকে না। মানে শরীর নিজে থেকেই রিয়্যাক্ট করে। হ্যাঁ, নির্দিষ্ট কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনার প্রভাবে প্রাণীদেহে চিন্তাভাবনা ছাড়াই যে তাৎক্ষণিক, স্বতঃস্ফূর্ত আর অনৈচ্ছিক স্নায়বিক প্রতিক্রিয়া তৈরি হয়, তাকেই প্রতিবর্ত ক্রিয়া বলে। অর্থাৎ এক্ষেত্রে মস্তিষ্ককে বাইপাস করে সরাসরি সুষুম্নাকাণ্ডই ডিসিশন নিয়ে নেয়। বিপদ বুঝে মস্তিষ্ককে বিরক্ত না করে নিজেই শর্টকাটের নির্দেশ পাঠিয়ে দেয় হাত বা পা সরিয়ে নেওয়ার জন্য। একদম। বিজ্ঞানী ইভান পেট্রোভিচ প্যাভলভ এই প্রতিবর্ত ক্রিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমটি হল জন্মগত প্রতিবর্ত ক্রিয়া এবং দ্বিতীয়টি হল অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। জন্মগত প্রতিবর্ত ক্রিয়া নামটা থেকেই বোঝা যাচ্ছে এগুলো আমরা জন্মের সময় থেকেই মাতৃগর্ভ থেকে নিয়ে আসি। এর জন্য তো আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার হয় না। ঠিক বলেছ। যেমন ধরো, জন্মের সাথে সাথেই সদ্যজাত শিশুর স্তনপানের যে ইচ্ছে, বা আমাদের হাঁটুতে টোকা মারলে পা হঠাৎ করে সোজা হয়ে যাওয়া। বা ওই শ্বাসনালীতে খাবার আটকে গেলে বিষম খেয়ে কাশি হওয়া। হ্যাঁ, বা চোখে হঠাৎ আলো পড়লে চোখের পলক বন্ধ হয়ে যাওয়া। এই সবই জন্মগত বা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া। এগুলো আমাদের সারা জীবন একই থাকে। আচ্ছা, কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়াগুলো তো আমরা জন্মের পর থেকে ধীরে ধীরে প্র্যাকটিস করে শিখি। হ্যাঁ, ঠিক তাই। যেমন ধরো, কেউ যখন প্রথম কিবোর্ডে টাইপ করা শেখে, তখন সে বারবার কিবোর্ডের দিকে তাকায়, একটা একটা করে অক্ষর খোঁজে আর অনেক ভেবে টাইপ করে। একদম। সেখানে তার মস্তিষ্ক প্রবলভাবে যুক্ত থাকে।
কিন্তু মাসের পর মাস অভ্যাসের পর কি হয়, সে স্ক্রিনের দিকে তাকিয়েই ঝড়ের বেগে টাইপ করে যায়। হাত নিজে থেকেই সঠিক কিতে চলে যায়, তখন আর তাকে ভাবতে হয় না। মানে অভ্যাস বা অনুশীলনের মাধ্যমে একটা কাজ স্বয়ংক্রিয় হয়ে গেল। এটাই তাহলে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া? সাইকেল চালানো, হাঁটা বা কথা বলা সবই তো এর মধ্যে পড়ে। ঠিক বলেছ। আর এই অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া কিভাবে তৈরি হয় সেটা বোঝানোর জন্য রাশিয়ান শারীরবিদ ইভান প্যাভলভ একটা যুগান্তকারী পরীক্ষা করেছিলেন। ওই যে কুকুরের পরীক্ষাটা? হ্যাঁ হ্যাঁ, তিনি পরীক্ষাধীন একটা কুকুরকে নিয়ে এই কাজটা করেন। প্রথমে তিনি কুকুরটিকে কিছু সাধারণ খাবার দেন। স্বাভাবিকভাবে মাংস বা খাবার দেখে কুকুরটির মুখ থেকে লালা নিঃসৃষণ শুরু হবে। একদম। খাবার দেখে লালা ঝরা এটা ছিল তার একটা সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এরপর তিনি এই পদ্ধতির মধ্যে একটা নতুন শর্ত বা কন্ডিশন যোগ করলেন, তাই তো? হ্যাঁ, তিনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে প্রথমে একটা ঘণ্টার ধ্বনি বাজাতেন এবং ঠিক তার পরপরই কুকুরটিকে খাবার দিতেন। মানে কুকুরটা শুনতে পেত একটা ঘণ্টার শব্দ এবং তারপরই পেত খাবার। ঠিক। বেশ কিছুদিন এইভাবে টানা অনুশীলন চলার পর কুকুরটির স্নায়ুতন্ত্র ওই ঘণ্টার শব্দের সাথে খাবারের একটা সম্পর্ক তৈরি করে ফেলল। তারপরে একদিন তিনি খাবার না দিয়েই শুধু ঘণ্টা বাজালেন। ঠিক তাই। নির্দিষ্ট সময়ে তিনি শুধু ঘণ্টার ধ্বনি বাজালেন, কিন্তু কুকুরটিকে কোনো খাবার দিলেন না। তিনি অবাক হয়ে দেখলেন, খাবার না দেখা সত্ত্বেও শুধু ওই ঘণ্টার ধ্বনি শুনেই কুকুরটির মুখ থেকে লালা নিঃসৃত হচ্ছে। বাহ! অর্থাৎ অভ্যাসের বশে ঘণ্টার শব্দটাই কুকুরটির মস্তিষ্কে খাবারের উদ্দীপনা তৈরি করে ফেলেছে। হ্যাঁ, এইভাবেই তিনি প্রমাণ করেন যে নির্দিষ্ট শর্ত এবং অভ্যাসের মাধ্যমেই অর্জিত প্রতিবর্ত ক্রিয়া গড়ে ওঠে। এই রিফ্লেক্স অ্যাকশন নিয়ে এতক্ষণ আলোচনার পর একটা জিনিস একদম স্পষ্ট করে বোঝা দরকার। এই যে আমরা বলছি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে, শরীরের ভেতর দিয়েই খবরটা ঠিক কোন রাস্তা দিয়ে যায় আর ফিরে আসে? এই পুরো রাস্তাটার তো নিশ্চয়ই একটা নাম আছে। হ্যাঁ, যে নির্দিষ্ট স্নায়ুপথ ধরে এই প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দন বা ইম্পালস যাতায়াত করে তাকে আমরা বলি প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক। এই রিফ্লেক্স আর্কের কি নির্দিষ্ট কোনো অংশ আছে? হ্যাঁ, একটি সম্পূর্ণ প্রতিবর্ত পথের প্রধান অংশ থাকে ৫টি। এই ৫টা অংশ মিলে একটা গোটা সার্কিট বা লুপ তৈরি করে। আচ্ছা, চলো এই ৫টা অংশের কাজ আমরা ওই পায়ে কাঁটা ফোটার একটা বাস্তব উদাহরণ দিয়ে একদম ধাপে ধাপে ডিকোড করি। ধরো আমরা খালি পায়ে হাঁটছি আর হঠাৎ পায়ের তলায় একটা কাঁটা ফুটল। হুম, এই ঘটনার প্রথম ধাপ হল গ্রাহক বা রিসেপ্টর। আমাদের পায়ের নিচের ত্বকে অসংখ্য স্নায়ুপ্রান্ত থাকে যারা গ্রাহক হিসেবে কাজ করে। কাঁটা ফোটার সাথে সাথে এরা ওই ব্যথার উদ্দীপনাটা গ্রহণ করে। এটা হলো ১ নম্বর ধাপ। হ্যাঁ, এরপর সেই উদ্দীপনা যায় দ্বিতীয় অংশে, যার নাম সংজ্ঞাবহ স্নায়ুকোষ বা সেন্সরি নার্ভ। এটি হলো একটা ওয়ান ওয়ে রাস্তার মতো, যা ওই ব্যথার অনুভূতিটাকে খুব দ্রুত বয়ে নিয়ে যায় আমাদের স্নায়ুকেন্দ্রে। আর এই স্নায়ুকেন্দ্র হলো আমাদের ৩ নম্বর ধাপ, মানে আমাদের সুষুম্নকাণ্ডের ভেতরে সেই ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার। একদম, এখানে একটা সুইচবোর্ডের মতো কাজ হয়। মস্তিষ্ক পর্যন্ত খবর পাঠানোর আগেই সুষুম্নাকাণ্ড বুঝে যায় যে এটা একটা এমার্জেন্সি, তাই সে সরাসরি একটা নির্দেশ তৈরি করে দেয় যে পাটা সরাও। এরপর শুরু হয় ফেরার পালা। চতুর্থ অংশটি হল আজ্ঞাবহ স্নায়ুকোষ বা মোটর নার্ভ। এটি স্নায়ুকেন্দ্র থেকে সেই নির্দেশটাকে বয়ে নিয়ে যায় কারক অঙ্গে। আর পঞ্চম বা শেষ অংশটি হল কারক বা ইফেক্টর। এক্ষেত্রে কারক হল আমাদের পায়ের পেশি। তার মানে সিগন্যালটা পা থেকে সুষুম্নাকাণ্ডে গিয়ে একেবারে একটা টার্ন নিয়ে সোজা আবার পায়ের পেশিতে ফিরে এলো। হ্যাঁ, আর নির্দেশ পাওয়া মাত্র পায়ের পেশি সংকুচিত হল, আর আমরা পলকের মধ্যে পা সেই কাঁটা বিঁধা স্থান থেকে সরিয়ে নিলাম। এই পুরো ঘটনাটা ঘটতে ১ সেকেন্ডেরও ভগ্নাংশ সময় লাগে। ভাবা যায়? আমাদের প্রাত্যহিক জীবনে এই প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স আর্কের গুরুত্ব কিন্তু অপরিমেয়। আমাদের সংবেদনশীল অঙ্গগুলোকে অনাকাঙ্ক্ষিত আঘাত থেকে বাঁচাতে এর কোনো বিকল্প নেই। ঠিক বলেছ। হঠাৎ ধুলোবালি উঠলে আমরা দ্রুত চোখের পলক ফেলি, বা শ্বাসনালীতে ধোঁয়া বা ফুলের পরাগরেণু ঢুকলে প্রবল হাঁচি বা কাশির মাধ্যমে আমরা সেই বহিরাগত বস্তুকে শরীরের বাইরে বের করে দিই। এই স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলো না থাকলে আমরা তো পদে পদে বিপদের মুখে পড়তাম। এই প্রসঙ্গে স্টুডেন্টসদের একটা বিশেষ জেনে রাখো তথ্য দিয়ে রাখি। এতক্ষণ আমরা যে সহজ প্রতিবর্ত ক্রিয়াগুলোর কথা বললাম, মানে পায়ে কাঁটা ফুটলে পা সরানো
বা চোখের পলক পড়া হ্যাঁ এগুলো প্রধানত আমাদের সুষুম্নাকাণ্ড একাই নিয়ন্ত্রণ করে। হ্যাঁ কিন্তু যেসব জটিল প্রতিবর্ত ক্রিয়া আছে, যেমন ধরো সাইকেল চালানো, সাঁতার কাটা বা ব্যালেন্স রেখে হাঁটা, এগুলো কিন্তু আমাদের মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড দুজনে মিলেই নিয়ন্ত্রণ করে। চলো আজকের ক্লাসের পুরো বিষয়টার একটা দ্রুত রিক্যাপ বা সারাংশ করে নিই। হ্যাঁ, চলো। প্রথমে আমরা জানলাম আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠন নিয়ে। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড এর প্রধান অংশ। মস্তিষ্কের অগ্রভাগে থাকা সেরিব্রাম আমাদের বুদ্ধি, চিন্তা ও স্মৃতি নিয়ন্ত্রণ করে। থ্যালামাস সঙ্গবাহ উদ্দীপনার রিলে স্টেশন হিসেবে কাজ করে। আর হাইপোথ্যালামাস হলো আমাদের শরীরের তাপমাত্রা, খিদে ও আবেগে থার্মোস্ট্যাট। একদম। এরপর মধ্য মস্তিষ্ক পেরিয়ে আমরা জানলাম পশ্চাৎ মস্তিষ্কের কথা, যেখানে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য বজায় রাখে এবং সুষুম্না শীর্ষক আমাদের হাঁচি, কাশি, বমির মতো স্বয়ংক্রিয় কাজগুলো নিয়ন্ত্রণ করে। আমরা এটাও দেখলাম কিভাবে এই নরম মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে বাইরের আঘাত থেকে বাঁচানোর জন্য ডিউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার এই ৩ স্তরের মেনিনজেস পর্দা রয়েছে। আর শক অবজার্ভার হিসেবে রয়েছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। সবশেষে আমরা বিস্তারিত আলোচনা করলাম প্রতিবর্ত ক্রিয়া নিয়ে, জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য, বিজ্ঞানী প্যাভলভের কুকুরের পরীক্ষার মাধ্যমে অভ্যেসের প্রভাব আমরা জানলাম। হ্যাঁ, এবং একটি সম্পূর্ণ প্রতিবর্ত পথের ৫টি অংশ, গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু এবং কারক কিভাবে সেকেন্ডের ভগ্নাংশে আমাদের তাৎক্ষণিক বিপদে সাড়া দিতে সাহায্য করে, সেটাও আমরা বুঝলাম। অসাধারণ একটা সারাংশ। এবার আজকের ক্লাস শেষ করার আগে স্টুডেন্টস, তোমাদের উদ্দেশ্যে আমার একটা ভাবনার বিষয় আছে। একবার চোখ বন্ধ করে গভীরভাবে ভেবে দেখো তো। কি সেটা? এই যে আমরা এতক্ষণ ধরে ক্লাসটা করছি, শুনছি, ভাবছি, এর মধ্যেও আমাদের শরীরের ভেতরে অজান্তেই কত শত প্রতিবর্ত ক্রিয়া এবং স্নায়বিক আদান-প্রদান ঘটে চলেছে। আমাদের চোখের পলক পড়ছে, নির্দিষ্ট ছন্দে শ্বাস-প্রশ্বাস চলছে। একদম তাই। সোজা হয়ে বসে থাকার জন্য আমাদের পেশিগুলো সেরিবেলামের নির্দেশে ক্রমাগত কাজ করে চলেছে। তা অস্তিত্বটাকে টিকিয়ে রেখেছে। এই স্নায়ুতন্ত্র জগৎটা সত্যি কত বিস্ময়কর, তাই না? স্টুডেন্টস, তোমরা এটা নিয়ে একটু ভেবো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার দেখা হবে।